গ্রামের বক্সির পক্ষ থেকে কিছু জানা কিছু অজানা পর্বে আমরা আজ পাঠ করব এমন এক ব্যক্তির লেখা থেকে, সাহিত্যে যার ছিল জন্মগত পারদর্শিতা। বাংলা শিশু সাহিত্য সমৃদ্ধ হয়েছে তার হাতের অপরূপ ছোঁয়ায়। বাংলা চলচ্চিত্রের কাহিনী ও চিত্রনাট্য রচনায় একসময় তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। শ্রী অরবিন্দ ও অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের জীবনী নিয়ে বিভিন্ন পর্বে তার লেখা আজও সুখপাঠ্য ও সমান জনপ্রিয়। তিনি হলেন নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়। তার কনিষ্ঠ ভ্রাতা কানুপ্রিয় ছিলেন শ্রী অরবিন্দ আশ্রমের আশ্রমিক। নৃপেন্দ্রকৃষ্ণের কালজয়ী রচনাগুলিতে সেই প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়। তার জীবনচর্চার অভিমুখ সাহিত্য হলেও স্বাধীনতা সংগ্রামীরাই হয়ে উঠেছিলেন তার জীবনের পরম পুরুষ। আজ আমরা পাঠ করব নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা থেকে অগ্নিকিশোর ক্ষুদিরামের বেদনাময় জীবনের কিছু অজানা অতীত। কাহিনীকার লেখাটি দুটি শিরোনামে ভাগ করেছেন, সন্ন্যাসী উপগুপ্ত এবং গোমতীর তীরে। প্রথম পাঠ, সন্ন্যাসী উপগুপ্ত। অবিস্মরণীয় মুহূর্ত, কিন্তু সে মুহূর্তের চিহ্ন কোথাও নেই। অথচ মাত্র ৪৫ বছর আগেকার ঘটনা। শুধু এক মহা নিঃশব্দ জীবন সাধকের স্মৃতিকথায় একটা দীর্ঘ নিঃশ্বাসের মতো পড়ে আছে গুটিকত কথা। সেই বিস্মৃত, বিলুপ্ত, অবিস্মরণীয় মুহূর্তে একমাত্র স্মরণচিহ্ন। মাত্র দেয়ালের গায়ে একটা ছোট্ট ফাটল। সেই ফাটলের ফাঁক দিয়ে চোখে পড়ে এই বাংলার এক তরুণ কিশোরের অমর ক্ষণ অস্তিত্বের এক অপূর্ব অধ্যায়। যে মহানিঃশব্দ জীবন সাধকের স্বল্পাক্ষর স্মৃতিকথা থেকে এই মুহূর্তের সন্ধান পেয়েছি, তার নাম চারুচন্দ্র দত্ত। বিগত যুগের বাংলার এক বিস্ময়কর ব্যক্তিত্ব। নিদ্রিত বাংলায় সিভিলিয়ান লৌহ শাসনের যুগে সিভিলিয়ান বিপ্লব নেতা। স্বদেশী যুগের অন্তরঙ্গ বিপ্লব অধিনায়কদের প্রধানতম একজন। বিপ্লবগুরু শ্রী অরবিন্দের বন্ধু, মিতা, কর্মসহচর। পকেটে বোমা আর পাশে প্রফুল্ল চাকিকে নিয়ে লাট নিদানে যাকে ঘুরতে হয়েছে, শ্রী অরবিন্দের প্রতিনিধি রূপে যাকে গঙ্গা, ব্রহ্মপুত্র আর নর্মদার তীরে ঘুরে বেড়াতে হয়েছে, শ্রী অরবিন্দের আরক্ত গোপন ভবানী মন্দিরের কাজ তদারক করবার জন্যে। জীবনের আর এক প্রান্তে এসে যিনি সেই কর্মসহচর বন্ধু শ্রী অরবিন্দকে জীবনের পরম ইষ্ট গুরুবর বলে নিঃশেষে করেন আত্মসমর্পণ। রচনা করেন মানবীয় সম্পর্কের এক মধুরতম পুরাণ। নিজের মধুখরা জীবনের প্রতিটি নিঃশব্দ মুহূর্ত দিয়ে তাঁর স্বল্পাক্ষর স্মৃতিকতার ভেতরে যেন দিবা লগ্নে অকস্মাৎ দেখতে পেলাম শত শত শতাব্দী আগেকার ভারতের দুটো অপরূপ আবির্ভাব, শ্রীকৃষ্ণ আর অর্জুন। বাংলা ভাষায় শুনতে পেলাম আবার অর্জুনের কণ্ঠে সেই মধুর আত্মনিবেদন। सखेति मत्वा प्रसभं यदुक्तं हे कृष्ण हे यादव हे सखेति अजानता महिमानं तवेदं मया प्रमादत् प्रणयेन वापि। দুঃখের বিষয়, আজকের বাঙালি তার একান্ত আপনারজনদের ভুলে যাচ্ছে। তাদের জানবার, বোঝবার চেষ্টা ও প্রবৃত্তিরও অভাব ঘটছে। যাদের নিয়ে আমরা কোলাহল করি তাদের দলে চারু দত্ত নেই। এতে চারু দত্তের কোনো ক্ষতি নেই,
ক্ষতি আমাদেরই, এবং ও ক্ষতি সর্বনাশা, মারাত্মক। কিন্তু আজকে আমি যে মুহূর্তের কাহিনী বলতে চলেছি সে তার জীবনের কাহিনী না। তিনি জানতেন এমন একজনের কাহিনী, বাংলার অপরূপ এক কিশোর কুমারের কাহিনী। ক্ষুদিরাম তার নাম। এবং চারুদত্তকে যারা জানেন তারা বিশেষভাবেই জানেন তার সাক্ষ্য অভ্রান্ত। কিন্তু এত অল্প কথায় এই মুহূর্তটির রেখাচিত্র তিনি এঁকে গিয়েছেন যে বর্তমান লেখককে বাধ্য হয়ে সত্যানুসারিণী কল্পনার কিছু কিছু সাহায্য নিতে হয়েছে। দত্ত মহাশয় স্বল্প পরিচিত ক্ষুদিরামের জীবনের এমন গোটাকতক দিনের সংবাদ জানিয়েছেন যার চিহ্ন আর কোথাও নেই। অথচ সেই গোটাকতক দিনের পরিচয়ের মধ্যেই আছে ক্ষুদিরামের আসল পরিচয়। মুজফ্ফরপুরে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে প্রফুল্ল চাকি আর ক্ষুদিরাম বনের ভেতর দিয়ে দুজনেই দুদিকে ছুটে চললেন। তাঁরা তখন জানতেন তাঁদের উপর ন্যস্ত কর্তব্য যথাযোগ্যভাবে তারা পালন করেছেন। তাঁদের বোমায় কিংসফোর্ড মারা পড়েছেন। প্রফুল্ল যান বাঁকিপুরের দিকে, ক্ষুদিরাম ধরেন সমস্তিপুরের রাস্তা। রাস্তা নয়, ভয়াবহ জঙ্গলে পথ। 25 মাইল একাদিক্রমে কখনো ছুটে কখনো জোরে হেঁটে ক্ষুদিরাম যখন সকালবেলার দিকে ওয়ার্নি স্টেশনে এসে পড়লেন তখন তার আর দাঁড়াবার শক্তি নেই। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। স্টেশনের কাছাকাছি একটা মুদির দোকান চোখে পড়তেই ক্ষুদিরাম দোকানের ভিতর ঢুকে পড়লেন। সামনেই বেঞ্চির মতন বসার জায়গা, তার একটাতেই বসে পড়লেন। এত ক্লান্ত যে জল খাবেন সেই কথাটা মুখ দিয়ে বেরোচ্ছে না। হঠাৎ কানে এলো অন্য বেঞ্চের উপর 2-4 জন খদ্দের জমায়েত হয়ে আড্ডা দিচ্ছে। মুজফ্ফরপুরের কথা নিয়ে আলোচনা হচ্ছে। হত্যাকারীর আগে হত্যার সংবাদ এসে পৌঁছেছে। ক্ষুদিরামের কানে এলো একজন বলছে, আরে মুসিবত, কিংসফোর্ড তো নেই মারা। ক্ষুদিরাম আবার অজ্ঞাতে বেঞ্চি থেকে উঠে দাঁড়ালেন। দোকানের আরেক পাশ দিয়ে নিঃশব্দে 2টি লোক প্রবেশ করল। ক্ষুদিরাম তাদের দেখতেই পেলেন না, কিন্তু তারা ঘরে ঢুকেই ওয়ার্নি স্টেশনের ধারে মুদির দোকানে সেই অদ্ভুত চেহারা বাঙালি ছেলেকে দেখেই থমকে দাঁড়াল। আড্ডাধারী বলে, বেহুদা দো মেম সাব খুন হো গই। ক্ষুদিরামের শুষ্ক গলার ভেতর দিয়ে একটা চাপা ফাটা আর্তনাদ বেরিয়ে আসে। সকলেই তাঁর দিকে ফিরে চায়। ক্ষুদিরাম হাত জোর করে বলেন, বড় বড় তেষ্টা পেয়েছে ভাই, 1 গ্লাস জল। মুদি তাড়াতাড়ি করে 1 লোটা জল নিয়ে আসে। ক্ষুদিরাম হাতের আঁচলা পাতেন। জল লোটা থেকে হাতে পড়ে কিন্তু মুখে ওঠে না। আগন্তুক দুজন দুদিক থেকে ক্ষুদিরামকে অকস্মাৎ জাপটে ধরে। ছাড়িয়ে নেবার জন্য ক্ষুদিরাম প্রাণপণ চেষ্টা করেন, ফলে কোমর থেকে সশব্দে রিভলভার মাটিতে পড়ে যায়। একটা ছোট রিভলভার তখনও জামার পকেটে ছিল। নিরুপায় বুঝে ক্ষুদিরাম কোনো রকমে একটা হাত পকেটের ভিতর ঢুকিয়ে রিভলভারটা বার করার চেষ্টা করলেন, কিন্তু ছদ্মবেশী পুলিশের লোক তার অভিসন্ধি বুঝতে পেরে হাতটা চেপে ধরল। ক্ষুদিরামকে মাটিতে ফেলে পিছমোড়া করে তার হাত বেঁধে ফেলা হল। সেই অবস্থায় তাকে মুজফ্ফরপুরে নিয়ে এসে বন্দী করা হল। তারপর কলকাতায় মুরারিপুকুর লেনের বাগানে বারীন্দ্র কুমার ও তাঁর বিপ্লব সহচরদের গ্রেপ্তার, আলিপুরে বোমার মামলা, ক্ষুদিরামের ফাঁসি, এইসব কাহিনীর সঙ্গে প্রত্যেক বাঙালি পরিচিত। পুলিশের হাতে বন্দী হবার পর লোকচক্ষুর অন্তরালে কারাগারের ভিতর ক্ষুদিরামের জীবনের সেই কয়েকটি দিনের কথা, যা আজও পর্যন্ত অপ্রকাশিতই আছে, আজকের বাংলার তরুণ তরুণীদের সামনে তুলে ধরতে চাই সেই কথাই। ক্ষুদিরামকে জীবন্ত অবস্থায় গ্রেপ্তার করতে পারায় পুলিশের খুশির অন্ত ছিল না। একটা প্রচণ্ড বিপ্লব আন্দোলন বাংলার মাটিতে শেকড় গেড়ে বসেছে, সেই সম্বন্ধে পুলিশের কোনো সন্দেহই ছিল না। কিন্তু এই বিপ্লব কতখানি ব্যাপক হয়েছে, কোথায় কত দূর ছড়িয়ে পড়েছে, কারা পৃষ্ঠপোষক রূপে এর পিছনে আছে, পুলিশের কর্তারা
তখনও পর্যন্ত তার বিশেষ কোনো সঠিক খবর সংগ্রহ করে উঠতে পারেননি। তাই ক্ষুদিরামকে জীবন্ত ধরতে পেরে তার কাছ থেকে সেই সব গোপন সংবাদ আদায় করবার জন্যে পুলিশের কর্তার একেবারে উঠে পড়ে লাগলেন। মুজফ্ফরপুরের ফাঁড়িতে প্রথম কদিন ক্ষুদিরামকে অবর্ণনীয় যন্ত্রণার মধ্যে থাকতে হয়, কিন্তু তার ভেতর ক্ষুদিরামের মুখ থেকে একটাও গোপন কথা বের করা গেল না। কোনো অনুশোচনা, আক্ষেপ বা কিছুই নয়। পুলিশের কাছে তিনি যে জবানবন্দি দেন তাতে প্রফুল্ল চাকির নাম পর্যন্ত গোপন করেছিলেন। তিনি একাই কিংসফোর্ডকে হত্যা করবার সংকল্প নিয়ে মুজফ্ফরপুরে আসেন। আসবার সময় হাওড়া স্টেশনে দীনেশচন্দ্র রায় বলে একটি ছেলের সঙ্গে আলাপ হয়। ট্রেনে সেই ছেলেটির সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় হয় এবং জানতে পারেন একই উদ্দেশ্যে দীনেশচন্দ্র একা মুজফ্ফরপুরে যাচ্ছেন। মুজফ্ফরপুরের কিংসফোর্ডের ফিটনের উপর ক্ষুদিরামই একা বোমা ছোড়েন। পুলিশ অবশ্য বুঝতেই পারল ক্ষুদিরামের এই জবানবন্দি সর্বৈব মিথ্যা, কিন্তু পুলিশের শত চেষ্টা আর শত জেরাতেও ক্ষুদিরাম তৃতীয় কোনো লোকের নাম উচ্চারণও করলেন না। তখন পুলিশের কর্তারা ভেবে চিন্তে সেই উন্মুখ যৌবন তরুণের চারিদিকে কৌশলে অব্যর্থ মায়াজাল পাতলেন। নির্জন কারাগৃহের নির্যাতনের মধ্যে হঠাৎ একদিন এক প্রবীণ বাঙালি অফিসার এসে উপস্থিত হলেন। বন্দি ঘরের তালা খুলে দিল প্রহরী। বাঙালি অফিসার ঘরে ঢুকেই চারিদিকে চেয়ে বলে উঠলেন, কি সর্বনাশ, কি সর্বনাশ! এই ঘরে তোমাকে রেখেছে হে! ছি 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 ছি! ভুলেও একটু হাওয়া আসার পথ নেই? ছি 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 ছি! ক্ষুদিরাম নীরবে সেই ভদ্রলোকের মুখের দিকে চেয়ে থাকেন। মায়ায়, মমতায়, সহানুভূতিতে ভদ্রলোকের চোখ মুখ মাখনের মতো গলে ওঠে। তখনই ভদ্রলোক জেলারকে ডেকে পাঠালেন এবং ক্ষুদিরামের সামনে তাকে রীতিমতো ধমক দিয়ে আদেশ করলেন বন্দি যেন এক তিল কোনো অসুবিধা ভোগ না করে। খুন করেছে বটে, কিন্তু বুঝতে হবে তারা সাধারণ খুনি নয়। একটা মস্ত বড় আদর্শবাদের প্রেরণাতেই এই কাজ তারা করেছে। কয়েক ঘন্টার মধ্যেই ক্ষুদিরাম দেখলেন তোর খাঁচা পরিবর্তিত হয়ে গেল। সামনে উঠোন, ফুলগাছ, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঘর, তাতে বেশ মোটা করে ধবধবে বিছানা পাতা, কুঁজোয় জল। 2 ঘন্টা 3 ঘন্টা অন্তর একজন করে লোক এসে জিজ্ঞাসা করে, আপনার কি চাই? পান, সিগারেট, চা, খাবার? বাবা! সন্ধেবেলা অফিসার ভদ্রলোক আসেন ও উঠোনে সামনাসামনি 2টো চেয়ার পাতা হয়। ভদ্রলোক পরম স্নেহ ভরে ক্ষুদিরামকে নিয়ে এসে বসেন, গল্প করেন, যেন জগতে কোথাও কোনো গণ্ডগোল ঘটেনি। এ কথা সে কথার মধ্যে ভদ্রলোক হঠাৎ হেসে ওঠেন ও সম্পূর্ণ নির্বিকার চিত্তে বলেন, শুনেছ ভাইয়া, কলকাতায় অরবিন্দ আর বারিন ঘোষ সব ধরা পড়েছে। ক্ষুদিরাম যথাসম্ভব নির্বিকার মুখে বসে থাকেন। ভদ্রলোক আবার হেসে ওঠেন, বারিন ছেলেটি খাসা, সে অকপটে সব কথা খুলে পুলিশকে জানিয়েছে। বাঁচবার সে ছাড়া আর পথ নেই। তোমার কথাও বলেছে বই কি। ভদ্রলোক সোজা চেয়ে থাকেন ক্ষুদিরামের দিকে। ক্ষুদিরাম বলে ওঠেন, আমার কথা? আমার কথা তিনি কি করে জানবেন? ভদ্রলোক ক্ষুদিরামের হাত নিজের হাতের মুঠোর মধ্যে সস্নেহে নেন। যদিও কাছে ভিতে কেউ ছিল না, তবুও ক্ষুদিরামের কানের কাছে গিয়ে চুপি চুপি বলেন, ভায়া, পুলিশের কাজ করি বলে মনে করো না যে আমরা প্রাণহীন। আমি জানি তোমার মতন ছেলে বাংলাদেশে খুঁজে পাওয়া দুষ্কর। এই তোমার কাঁচা বয়স, কিন্তু জীবনের কোনো সুখ স্বাদে তো ভোগ করনি। আর ওদিকে সামনে ফাঁসির দড়ি ঝুলছে, অথচ আমি তো দেখছি লোহা দিয়ে তৈরি তোমার মন। বারিন তোমার নাম করলো, অথচ কই, তুমি তো একবারও তার নাম করলে না। এখনো পর্যন্ত তুমি চেষ্টা করছো। হ্যাঁ। ভদ্রলোক সকরুণভাবে হেসে ওঠেন। ক্ষুদিরামের দিকে সস্নেহে চেয়ে ভদ্রলোক বলেন,
আমি তোমাকে সত্যি প্রশংসা করি ক্ষুদিরাম, কিন্তু এসব কথা আমাদের কাছে গোপন করার আর কোনো মানেই হয় না। তুমি দেখতে চাও বাড়িনের স্টেটমেন্টের কপি তোমাকে দেখাতে পারি। তোমার মতো ছেলেকে যদি বাঁচাতে পারি, দেশের উপকারই হবে। তাই বলছি, বাড়িনের মতো তুমিও মন খোলসা করে যা যা জানো একটা স্টেটমেন্ট দাও। তাড়াতাড়ি কিচ্ছু নেই, এই রাতটা ভেবে দেখো। হ্যাঁ, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? যদি তোমার অন্য কিছু দরকার হয়। ক্ষুদিরাম অবাক হয়ে জিজ্ঞাসা করেন, অন্য কিছু কি? আমার তো কোনো অসুবিধাই হচ্ছে না। ভদ্রলোক হেসে ওঠেন। আরে আরে আরে, তোমার মতন কাঁচা বয়সে এই তো ভোগ করবার সময়। হ্যাঁ, আরে তুমি কোনো লজ্জা করো না ভাই। তোমার যা দরকার লাগে চেয়ে পাঠাবে, সরকারের হুকুম, যাতে তোমার বিন্দুমাত্র অসুবিধাও না হয়। ভদ্রলোক চলে যান। ক্ষুদিরাম মাথার উপরে আকাশের দিকে চেয়ে মনে মনে বলে ওঠেন, মৃত্যুতে ভরে গিয়েছে পেয়ালা, আমার আর কিসের অভাব। সেদিন রাত্রিতে বন্দির নির্জন ঘরে আবছা অন্ধকারে বিদ্যুৎ শিখার মতন কি যেন নড়ে উঠল। ক্ষুদিরাম বিছানা থেকে উঠে বসেন। চেয়ে দেখেন, অপরূপ সুন্দরী এক তরুণী সলজ্জ দৃষ্টিতে তাঁর দিকে চেয়ে আছে। তরুণী ধীরে ধীরে হ্যারিকেনের কমানো সলতেটা বাড়িয়ে দেয়। ধীরে এগিয়ে আসে তরুণী, এগিয়ে আসে বাসব দত্তা কিশোর সন্ন্যাসীর পায়ের কাছে। সর্পাহতের মতো কিশোর লাফিয়ে ওঠে, বিছানা ছেড়ে মাটিতে দাঁড়িয়ে বলে, কে 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 তুমি? আহত চোখে তরুণী বলে, আপনার দাসী, আপনার সেবা করতে এসেছি। কিশোর বলে, আমি ব্রহ্মচারী। বাসবদত্তা হেসে ওঠে, বলে, এখানে তো কেউ নেই। শান্ত অবিচল কণ্ঠে কিশোর বলে ওঠে, যেখানে কেউ থাকে না সেখানেই তো জেগে থাকেন ভগবান। বোবা বিস্ময়ে তরুণী চেয়ে থাকে কিশোর তরুণের দিকে। তেমনি শান্ত কণ্ঠে কিশোর বলে, মহাদেবীর চরণ ছুঁয়ে আমি শপথ করেছি, জগতের সব নারী আমার মা, সব নারী আমার কাছে মহাদেবী। তাই মাগো, হাত জোর করে মিনতি করছি, তুমি ফিরে যাও। লজ্জায় তরুণী উঠে দাঁড়ায়, রাগে তার চোখ ইস্পাতের মতন জ্বলে ওঠে। বহু টাকার ইনাম তার ফসকে গেল। নীরবে চোখের দৃষ্টিতে ক্রূর ভর্ৎসনা করে তরুণী ঘর থেকে বেরিয়ে যায়। সন্ন্যাসী উপগুপ্ত মাটির উপর বসে মহাদেবীকে প্রণাম করে, বন্দে মাতরম, বন্দে মাতরম। পিছনে তার সদ্য ছিন্ন পারিজাতের মালা হাতে এসে দাঁড়ায় মৃত্যুকন্যা স্বয়ম্বরা। গোমতীর তীরে মামলা শেষ হয়ে এসেছে। বিচারক মিস্টার কার্নডফ তাঁর রায় দেবার জন্যে প্রস্তুত। বিচারককে সাহায্য করবার জন্য দুজন স্থানীয় ভদ্রলোক এসএসএর নিযুক্ত হয়েছিলেন, বাবু নাথনী প্রসাদ ও বাবু জনক প্রসাদ। তাঁরা তিনজনে পরামর্শ করে স্থির সিদ্ধান্তে এসেছেন আসামি দোষী। এবার বিচারক তাঁর রায় দেবেন। কিন্তু আসামি নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়েছিল।
ঘুম ভাঙতে শুনল বিচারক এক্ষুনি রায় দেবেন। বিচারক গভীর কণ্ঠে রায় দিতে আরম্ভ করলেন। আসামি আদালতের কড়িকাঠের দিকে চেয়ে দেখছে। একটা টিকটিকি শিকারের আশায় মাথা তুলে কেমন ধীর নিষ্পন্দভাবে অপেক্ষা করে আছে। বিচারক রায় শেষ করে দণ্ডাজ্ঞা দিলেন, মৃত্যু, ফাঁসিতে মৃত্যু। ইংরেজ সিভিলিয়ান বিচারক মৃত্যু দণ্ডাজ্ঞা উচ্চারণ শেষ করে আসামির দিকে চাইলেন। দেখলেন মৃত্যু দণ্ডাজ্ঞা প্রাপ্ত আসামি নির্বিকার বসে হাসছে। বিচারক ভালো করে আসামিকে চেয়ে দেখলেন, তেমনি নির্বিকার, উদাসীন। সমস্ত আদালত নিস্তব্ধ। বিচারকের ধারণা হলো নিশ্চয়ই আসামি তাঁর দণ্ডাজ্ঞা শুনতে পায়নি অথবা বুঝতে পারেনি, নইলে 18 বছরের ছেলে মৃত্যুদণ্ড শুনে ওই রকম নির্বিকার থাকতে পারে? ইংরেজ বিচারক তার আসামিকে সোজা ডেকে জিজ্ঞাসা করলেন, এইমাত্র আমি তোমার বিরুদ্ধে যে দণ্ডাজ্ঞা দিয়েছি তা তুমি শুনেছ? তেমনি হেসে শুধু ঘাড় নেড়ে আসামি জানায় যে হ্যাঁ, সে শুনেছে। সে উদাসীন নির্বিকারতায় দণ্ডদাতা বিচারকের মন চঞ্চল হয়ে ওঠে। তিনি উপযাচক হয়ে আসামিকে বলেন, তুমি যদি হাইকোর্টে আপিল করতে চাও তাহলে 7 দিনের মধ্যে করতে হবে, বুঝলে? শান্ত অবিচলিত কণ্ঠে আসামি বলে, তার দরকার নেই, তবে এখানে সকলের সামনে একটা কথা বলতে চাই। বিচারক বলেন, না, এখানে তোমার কোনো কথা শুনবার আর আমার সময় নেই। আপিল সংক্রান্ত যা কিছু। আসামি আবার হেসে ওঠে, না না, আপিল সম্বন্ধে আমি কোনো কথাই বলতে চাই না, আমার দরকার নেই। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই প্রকাশ্য আদালতে জানিয়ে যেতে চাই কি করে বোমা তৈরি করা যায়। বিচারক আসন ছেড়ে উঠে পড়েন। সশস্ত্র প্রহরীরা মৃত্যুদণ্ডিত তরুণ ক্ষুদিরামকে ধরে নিয়ে গিয়ে গাড়িতে তোলে। তাকে কারাগার থেকে নিয়ে আসবার ও নিয়ে যাবার জন্যে একটা আলাদা ফিটন গাড়ি ঠিক করা হয়েছিল। শৃঙ্খলিত ক্ষুদিরাম সশস্ত্র প্রহরী বেষ্টিত হয়ে সেই ফিটনে গিয়ে উঠল। শহর থেকে 2 মাইল দূরে কারাগার। ফিটেন যাবার রাস্তার দুধারে কৌতূহলী বেহারিরা স্তব্ধ বিস্ময়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ সেই স্তব্ধ মানুষের শাড়ির ভিতর থেকে 2-1টা লোক সালাম করে ওঠে। 2-1টা লোক হাত জোর করে নমস্কার করে। যুগ যুগান্তরের অন্ধকার অচেতনের ভেতর নড়ে ওঠে ভয়ত্রাতা অগ্নিশিখা। মামলার সময় উকিল সতীশচন্দ্র চক্রবর্তী একান্তভাবে চেষ্টা করেন যদি কোনো রকম আইনের মার পেঁচে ক্ষুদিরামকে মৃত্যুদণ্ডের হাত থেকে রক্ষা করা যায়। সেই উদ্দেশ্যেই ক্ষুদিরামের সঙ্গে দেখা করবার অনুমতি তিনি চান এবং অনুমতি পান। কিন্তু ক্ষুদিরামের সঙ্গে দেখা করে কথাবার্তা বলে বুঝলেন সে চেষ্টা বৃথা। কোনো শাস্তি, কোনো আশঙ্কা, তার ক্ষীণতম ছায়া সেই তরুণ বিপ্লবীর মনে এসে পড়েনি। কাঁসাই নদীর ধারে জঙ্গলের ভেতর থেকে ভাঙা ভুতুরে বাড়ির অন্ধকার ঘরে একদিন 13 বছরের একটি বালক রক্তরসনা দিক বসনা শ্যামা মায়ের পায়ে নিজের বক্ষ রক্ত নিষিক্ত 3টি তুলসীপত্র দিয়ে বিপ্লবের যে অভিমন্ত্রকে গ্রহণ করেছিল, আজ সে মন্ত্রের পরীক্ষার দিন। তার বিপ্লব মন্ত্রের দীক্ষাগুরু সত্যেন বসুর নির্দেশে সেদিন সে 3টি শপথকে অঙ্গীকার করে নিয়েছিল। দলের কোনো কথা কোনো অবস্থাতেই বা কোনো কারণে বাইরের কোনো লোকের কাছে বলবো না। দলের নেতা যা আদেশ করবেন বিনা প্রশ্নে তক্ষুনি তা পালন করব। তাতে মৃত্যু এলেও বিচলিত হব না, এবং যদি কোনো কারণে কোনো দিন এই শপথ ভঙ্গ করি তাহলে তার জন্যে মৃত্যুদণ্ড নিতে প্রস্তুত রইলাম। উকিল সতীশবাবু বুঝলেন এই 3টি শপথের বাইরে বন্দী ক্ষুদিরামের মনে আর কোনো চিন্তা বা কোনো ভাবনাই নেই। তবুও উকিলের অভ্যাসবশত সতীশবাবু বললেন,
কেন তুমি পুলিশের কাছে নিজেকে অপরাধী বলে স্বীকার করলে? বন্দি ক্ষুদিরাম হেসে উঠল, শান্ত কণ্ঠে বলল, কেন অস্বীকার করব বলতে পারেন? সেই নিরুদ্বেগ শান্ত মুখের দিকে চেয়ে সতীশবাবু জিজ্ঞাসা করেন, তোমার মনে কি মৃত্যু ভয়ের কোনো দোলা জাগে না? শান্ত কণ্ঠে ক্ষুদিরাম বলে, আমি গীতা পড়েছি। তোমার মনে কি কোনো দুঃখ হয় না? না, কোনো দুঃখ নেই আমার মনে। কাউকে দেখতে ইচ্ছা? যদি একবার মেদিনীপুরকে দেখতে পেতাম। সতীশবাবু নতমস্তকে ফিরে এলেন। ফেরবার সময় তিনি নাকি ক্ষুদিরামকে বলেছিলেন, ক্ষুদিরাম, ভগবানকে স্মরণ করো। সতীশবাবু হয়তো তখন জানতেন না, যে মন থেকে সর্বভয়ের কম্পন চলে যায় সেই মনে তখন নিজেই আসন পেতে বসেন ভগবান। ক্ষুদিরামের যখন 7 বছর বয়স, সেই সময় বালক বুঝতে পারল পৃথিবীতে তার আপনার জন বলতে কেউ নেই। বাপমা দুজনেই মারা যান। এক আত্মীয়ের বাড়ি বালক আশ্রয় পেল, কিন্তু দুবেলা দুমুঠো ভাতের জন্য বালকের উপর যে অত্যাচার চলল, তাতে অতিষ্ঠ হয়ে সে একদিন সেই আশ্রয় ছেলে নিরুদ্দেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। 10 বছরের ছেলে, পথ ঘাট বিশেষ কিছুই জানা নেই, বা জানা থাকলেও সামনে বন জঙ্গল, সাপের আড্ডা। তাতে কি, সাপকে মারিয়ে যাবে সে। ল্যাজ ধরে কত সাপকে সে ঘুরিয়েছে। জঙ্গলের ওপারে মাইল 10 দূরে মেদিনীপুর শহর। সেই শহরে তার আপনার জন কেউ নেই। আপনার জন কাউকে সে চায় না। মনে পড়ল একজনের কথা, তার ধর্মমা। তাঁর কাছে গিয়েই উঠবে। এক টানা 10 মাইল সেই জঙ্গল আর কাঁটা বন ভেঙে বালক ক্ষুদিরাম যখন তার ধর্মমার বাড়িতে এসে দাঁড়াল, তখন আর তার দাঁড়াবার শক্তি নেই। ধর্মমা অনেক বোঝালেন, কিন্তু সেই 10 বছরের ছেলে প্রতিজ্ঞা করে বসল সে পথে পথে ঘুরে বেড়াবে, তবু সেই আত্মীয়ের বাড়ি যাবে না। বালকের একমাত্র আপনার জন তার ভগ্নিপতি তখন তমলুকে থাকতেন। চেষ্টা চরিত্র করে বালককে তমলুকে ভগ্নিপতি অমৃতলাল রায়ের কাছেই পাঠানো হলো। তার বছর দিনের পর অমৃতলাল বদলি হয়ে মেদিনীপুরে গেলেন। ক্ষুদিরামও আবার ফিরে এলো মেদিনীপুরে, ভর্তি হলো মেদিনীপুরের সরকারি স্কুলে। এই স্কুলের সঙ্গে বাংলাদেশের এক বিস্মৃত কীর্তি মহাপুরুষের স্মৃতি বংশ পরম্পরায় বিজড়িত। এই স্কুলে দীর্ঘদিন এক বৃদ্ধ প্রধান শিক্ষক ছিলেন। তখন দেশে সবেমাত্র ইংরেজি শিক্ষার পত্তন হয়েছে। সারা দেশ তখন জড়তায় নিস্তব্ধ। সেই বৃদ্ধ সেই সময় একা আপনার মনে স্বপ্ন দেখতেন, একদিন এই সুপ্রাচীনা দেশ আবার নবচেতনার জেগে উঠবে। নতুন মানুষেরা এসে এক নতুন মহাসভা গড়ে তুলেছে। সেই মহাসভার পতাকা হাতে ভারতের তরুণ তরুণীরা এগিয়ে চলেছে স্বাধীনতার সংগ্রামে। সংগ্রামে জয়লাভ করে তারা সম্মিলিতভাবে গড়ে তুলেছে নতুন এক ভারতবর্ষকে। এই বৃদ্ধের নাম হল রাজনারায়ণ বসু, শ্রী অরবিন্দের মাতামহ। কংগ্রেসের বহু আগে এই বৃদ্ধের চেতনায়, এই বৃদ্ধের রচনায় প্রথম জন্মগ্রহণ করে স্বাধীন ভারতের বাস্তব সংগ্রামের ভাবমূর্তি। রাজনারায়ণের কনিষ্ঠ ভ্রাতা অভয়াচরণও এই স্কুলের শিক্ষকতা করেন। অভয়াচরণের পরবর্তী যুগে তাঁর পুত্র সত্যেন্দ্রনাথও এই স্কুলে শিক্ষকতা করতেন এবং নিশিদিন ভাবতেন, বৃদ্ধ রাজনারায়ণ মহাজাতির যে স্বপ্ন দেখে গিয়েছেন, কি করে তাকে সত্য করে তোলা যায়। রাজনারায়ণের দৌহিত্র তখন বরোদার রাজকার্য ছেড়ে বাংলায় এসেছেন সেই স্বপ্নকে মূর্তি দেবার জন্যে। অরবিন্দকে কেন্দ্র করে বাংলায় তখন সংগোপনে চলেছে স্বাধীনতার বিপ্লব আয়োজন। সেই বিপ্লবী দলের নেতা হয়েছেন শ্রী অরবিন্দের কনিষ্ঠ ভ্রাতা বারীন্দ্র কুমার। সত্যেন্দ্রনাথও এই দলে যোগদান করেছেন।
এবং জাতির তরুণদের মনে বিপ্লবের রং ধরাবার জন্যেই নিয়েছেন শিক্ষকের বৃত্তি। সারা দেশের মধ্যেই তখন তারা খুঁজে বেড়াচ্ছেন কোথায় আছে সেই সব তরুণ প্রাণ, বিবেকানন্দের ভাষায় যাদের জীবন হলো মায়ের কাছে বলি প্রদত্ত। শিক্ষকতা হলো বিপ্লব সাধনারই ছদ্মবেশ। ক্ষুদিরাম মেদিনীপুরে এসে সরকারি কলেজিয়েট স্কুলে ভর্তি হন। সঙ্গে সঙ্গে সত্যেন্দ্রনাথের সন্ধানী চোখ সেই বিচিত্র কিশোরের উপর গিয়ে পড়ল। মাতা পিতাহীন স্নেহপাগল বালক ক্ষুদিরাম সেই তরুণ শিক্ষকের কাছে পেল যা সে জগতে কারুর কাছে পায়নি, প্রাণের স্পর্শ। ধীরে ধীরে সত্যেন্দ্রনাথ কিশোর ক্ষুদিরামের অন্তরকে দেশপ্রেমের অগ্নিশিখায় জাগিয়ে তুলতে লাগলেন। এমন সময় মেদিনীপুরে এলো স্বদেশী আন্দোলনের বন্যার জল তরঙ্গ। মেদিনীপুরের চারিদিকে শুরু হয়ে গেল বিলিতি বর্জনের তীব্র আন্দোলন। রাত্রিবেলা বিলিতি কাপড়ের দোকান আগুনে পুড়ে যায়, নদীতে নুনের নৌকো উল্টে যায়, সরকারি ডাকবাক্স ভেঙে পড়ে থাকে। সারা মেদিনীপুরে আর তার আশেপাশের গ্রামে পড়ে থাকে এক মহা হইচই। চারিদিকে পুলিশের লোক ঘুরে বেড়ায় এই গোপন বিপ্লবীদের ধরবার জন্যে। সত্যেন্দ্রনাথ তখন কিশোর ক্ষুদিরামকে দলের অন্তরঙ্গতায় স্থান দেননি। তবে বিপ্লবের স্বেচ্ছাসেবক হিসেবে ক্ষুদিরাম এইসব সংগোপন বৈপ্লবিক কাজে আগে থাকতেই ছুটে যায়। ঠিক বুঝতে পারে না কার নির্দেশে, কার পরিচালনায় এইসব কাণ্ড ঘটছে। সত্যেন্দ্রনাথ অতন্দ্র দৃষ্টিতে এই কিশোর উৎসাহীকে লক্ষ্য করে চলেন। ইদানিং ক্ষুদিরাম প্রায়ই বাড়ি থেকে বিনা নোটিশে চলে যায়। কোনো কোনো দিন রাত্রিতে বাড়ি ফেরে না, কোনো কোনো দিন লুকিয়ে ভোরের বেলা ফিরে। তার আশ্রয়দাতা বিরক্ত, ভীত ও ক্রমশ সন্ত্রস্ত হয়ে ওঠেন। তিনি সরকারের গোলাম, সরকার তাঁর অন্নদাতা। তিনি কি করে তার বাড়িতে সরকার বিদ্রোহীকে পুষতে দেবেন? আজ অনেকেই ক্ষুদিরামের আত্মীয় রূপে নিজেদের পরিচয় সগর্বে দিতে পারেন, কিন্তু সেই দিন ক্ষুদিরামের আত্মীয়তাকে অস্বীকার করাই ছিল সরকারি চাকুরে সনাতন আত্মরক্ষা নীতির স্বাভাবিক প্রকাশ। এবং একথা সত্য যে সেদিন কিশোর ক্ষুদিরাম তার ভগ্নিপতির আশ্রয় চিরকালের মতো ত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছিলেন। এর পিছনে কতখানি শাসন আর কতখানি নির্যাতন ছিল তা জানবার কোনো উপায়ই নেই। তবে আমরা দেখি শিশুকাল থেকে স্নেহহীন, ভাগ্যহীন সেই অনাথ বালক একমাত্র আত্মীয়ের আশ্রয় ত্যাগ করে বাধ্য হয়ে নিদারুণ বেদনায় কাঁসাইয়ের অপর পারে ঘন জঙ্গলের ভেতর পরিত্যক্ত বুড়ো শিবের মন্দিরে অনাহারে ধর্ণা দিয়ে পড়ে আছেন। ভীষণ বিষাক্ত সাপের ভয়ে সে মন্দিরের দিকে কেউ যায় না। বালক লোকের মুখে মুখে সেই পরিত্যক্ত বুড়ো শিবের মহিমার বহু কাহিনী শুনেছিল একান্ত মনে সেই বুড়ো শিবের কাছে যে যা চায় শ্মশানেশ্বর নাকি তাকে তাই দিয়ে থাকেন। তাই সর্ব আশ্রয়চ্যুত সেই কিশোর বালক নিরম্বু উপবাসে সেই বুড়ো শিবের কাছে দুদিন ধরে ধর্ণা দিয়ে পড়ে আছে। হে শিব, পূর্ণ করো আমার মনের বাসনা। দুদিন যখন বালকের কোনো খোঁজ পাওয়া গেল না, তখন বাড়ির সকলেই চিন্তিত হয়ে পড়ল। খবরটা মাস্টারমশাইয়ের কানে গেল। ক্ষুদিরাম বাড়ি ছেড়ে চলে গিয়েছে। সত্যেন্দ্রনাথ ক্ষুদিরামের গতিবিধি এবং মনের সব খবরই জানতেন। তিনি খুঁজতে খুঁজতে কাঁসাইয়ের ওপারে সেই নির্জন পরিত্যক্ত ভগ্ন শিব মন্দিরে এসে উপস্থিত হলেন। দেখেন মন্দিরের ভগ্ন চত্বরে শুয়ে আছে ক্ষুদিরাম। অস্ফুট স্বরে কিশোর প্রার্থনা করছে, দেশের কাজে আমি উৎসর্গ করতে চাই আমার জীবন। হে শিব, সার্থক করো আমার এই বাসনাকে। ধীরে সত্যেন্দ্রনাথ কিশোরের কাছে এসে তাকে ডাকেন। কিশোর মুখ তুলে দেখে মাস্টার মশাই। সত্যেন্দ্রনাথ বলেন, এই বুড়ো শিবকে ছুঁয়ে শপথ করো, আজ যা শুনবে জীবনে তা কাউকে বলবে না। কিশোর শপথ করে। সেই দিন সত্যেন্দ্রনাথ শ্যামা জননীর সামনে কিশোরকে দিলেন বিপ্লব মন্ত্রের দীক্ষা, মরণ মন্ত্রের দীক্ষা। বুড়ো শিব সার্থক করেছিলেন সেই কিশোরের অন্তরের প্রার্থনাকে।
বাংলার জাগরণের ইতিহাসে ক্ষুদিরামের বাস্তব অস্তিত্বের আয়ু মাত্র এক মুহূর্তকাল। সেই একটি মুহূর্ত নিদারুণ ভুল ও ব্যর্থতায় পঙ্গু। তবুও সেই একটি মুহূর্তের আয়ু দেশ জোড়া জমাট জড়ত্বের ভিতর জাগিয়ে দিল অমর প্রাণের বিদ্যুৎ বহ্নিকে। ভয়ের শৃঙ্খলে বাঁধা জাতির মনকে একটি প্রাণের স্ফুলিঙ্গে দিল অভয় মুক্তি। ফাঁসির আগের দিন কালিদাসবাবু কারাগারে মৃত্যুপথযাত্রী কিশোরের সঙ্গে দেখা করেন। তিনি দেখে এলেন মৃত্যুর মহিমায় দীপ্ত এক অপরূপ মন, যে মন সর্বভয়কে, মৃত্যু ভয়কে অনায়াসে আনন্দে গিয়েছে উত্তীর্ণ করে। চলে আসবার সময় শেষ কথা জিজ্ঞাসা করলেন, মৃত্যুর আগে কোনো শেষ ইচ্ছা থাকে বলো, পূরণ করতে চেষ্টা করব। স্নিগ্ধ কণ্ঠে কিশোর বলল, আমার শেষ ইচ্ছা কাল ফাঁসিতে যাবার আগে যদি মা চতুর্ভুজার একটু প্রসাদ পাই। পরের দিন উষাকালে জেলের একজন ব্রাহ্মণ প্রহরী কিশোরের হাতে এনে দিল চতুর্ভুজার প্রসাদ। সেই প্রসাদ মাথায় ঠেকিয়ে কিশোর চলল ফাঁসির মঞ্চের দিকে। বাইরে গোমতীর তীরে তখন উঠেছে নতুন দিনের প্রভাত রবি। পরিত্যক্ত অন্ধকার কারাকক্ষে দেখা গেল পড়ে আছে দুখানা বই, গীতা আর রবীন্দ্র গ্রন্থাবলী।